Okay, you are live. হ্যালো, আসসালামু আলাইকুম। এইট অনার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্টের মূল বিষয় হচ্ছে আহত ছাত্র জনতার সুচিকিৎসার বিলম্ব, ব্যর্থতা নাকি কূটকৌশল। যদিও আমাদের পডকাস্টের টপিকটা একটু দেরি হয়ে গেল, এটা নিয়ে আমাদের সবার ১ম এ কথা বলা উচিত ছিল। আজকে যারা কথা বলতে চাচ্ছেন আমাদের এই টপিকটা নিয়ে, তারা খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন। তো ১ম এ আমরা যার সাথে কথা বলছি বা যাকে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন মোল্লা আজাদ ভাইয়া। তো মোল্লা আজাদ ভাইয়ার কাছে আমরা একটু শুনতে যাব যে কিভাবে আমাদের ২০২৪ এর জুলাই আন্দোলনটা আমরা সফল করেছি এবং এটার পিছনে যে আমাদের যে ভাইয়ারা ছিল আহত এবং নিহত এবং শহীদ ভাইয়ারা যারা ছিলেন, তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই চাবো যে তাদের সুচিকিৎসা হোক, যারা যারা আহত অবস্থায় পড়ে আছেন আর যারা নিহত হয়ে গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা সবসময় থাকবে। তো আমরা আমাদের পডকাস্টের আলোচনা শুরু করছি। তার আগে আমরা একটু জেনে নিই, এখানে আমাদের সাথে একজন নতুন ভাইয়া জয়েন করেছেন, এস এম শোয়েব তাসিন। তাসিন ভাইয়া, আপনি যদি একটু কিছু বলতেন আপনার পরিচয় সহ। হ্যাঁ, তাসিন ভাইয়া, আপনি বলতে পারবেন, কথা বলেন। আচ্ছা, কোনো কারণে হয়তো তার একটু সমস্যা হচ্ছে। তো আমরা একটু প্রথমেই চলে যাই তাহলে মোল্লা আজাদ ভাইয়ের কাছে আমাদের আলোচনা শুরুতে। আসসালামু আলাইকুম। আমি মোল্লা আজাদ অ্যাঞ্জেলো। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। তো আমরা একটি ক্রান্তি লগ্ন পার করে এসেছি। আমাদের জুলাই আগস্টের একটি আন্দোলন, একটি রক্তক্ষয়ী আন্দোলন, একটি জঘন্যতম গণহত্যার শিকার হয়েছি আমরা। এবং তার মধ্যে সবার প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো আমাদের আন্দোলনটা শুরু হয় কোটা সংস্কার দিয়ে। কোটা সংস্কারের এই আন্দোলন ধীরে ধীরে যখন তীব্র থেকে তীব্রতর হয় এবং সেই তীব্র থেকে তীব্রতর হতে হতে গত ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা, সে ছাত্রদেরকে কটূক্তি করে রাজাকারের নাতি পুতি এবং সেখান থেকে আন্দোলনটি আরেকটু বেগ আগুন ধরে যায় জনগণের মনে। এবং সেটার কারণ থেকে আস্তে আস্তে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন যেটা হোক, স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেখান থেকে আমাদের ছাত্র দল আর একটু সংযোজন করে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইভাবে শুরু হয় আন্দোলনের বেগ। সেখান থেকে যখন দেখা যায় আমাদের আবু সাইদ ভাই, সে পুলিশের সামনে তার দুই হাত চড়া করে ছড়িয়ে সে গুলিকে বরণ করে, যদিও সে জানতো না যে তাকে একদম অরিজিনাল গুলি করা হবে। সে হয়তো ভেবেছিল যে তাকে রাবার বুলেট মারা হবে বা কিছু, কিন্তু তাও সে যে সাহসিকতা দেখিয়েছে এবং জাস্ট একটা কোনো কোনো অস্ত্র ছাড়া একটা মানুষ, নিহত একটা মানুষ, সে হাত ছড়িয়ে দিল এবং পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। কি হৃদয় বিদারক একটি আমাদের জন্য একটি দৃশ্য। এবং সেই দিনই 16 জুলাই আমরা দেখতে পাই চট্টগ্রামে আরো 3 জন শহীদ হয়। আমাদের ছাত্র দলের ওয়াসিম আকরাম ভাই, ছাত্র শিবিরের শান্ত ভাই এবং ফয়সাল নামের আরেকজন ভাই। তাদেরকে সত্যি আমাদের নিজের আপন ভাই মনে হয়। এবং এই সহ সেদিন মোট মারা গেছিল
6 জন কি 7 জন সারা বাংলাদেশ মিলে। প্রথম শহীদ আমাদের আবু সাইদ ভাই, দ্বিতীয় শহীদ আমাদের অসীম আকরাম ভাই, তৃতীয় শহীদ আমাদের শান্ত ভাই। তারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে কষ্টে রেখে। আমরা তাদেরকে ভুলতে পারি না। তাদের পরিবারকে মানে আজীবনের জন্য একটি কষ্ট দিয়ে গেছে। এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি, অনেকে উপলব্ধি করতে পারি না। কিন্তু এরপরে যে বিষয়টি আসে সেটা হলো প্রায় 2000-এর মতো শহীদ, 1600+ আমাদের কাছে লিস্ট পাওয়া গেছে। বাকি আরো অনেকগুলোর লিস্ট এখন পর্যন্ত বাকি মানে পূরণ করা হচ্ছে না। যা করলে আমরা চিন্তা করি যে মোটামুটি 2000-এর আশেপাশে কিংবা 2000 পার করবে। অনেকগুলো বেনামি ভাবে অনেক মিথ্যা ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে হসপিটালগুলো থেকে। হাসিনার প্রেসারে অনেকগুলো ডেথ সার্টিফিকেটে তাদেরকে গুলির কারণ বা অন্য রকমের হত্যার কারণ, সেগুলো জাস্ট হার্ট অ্যাটাক বা অন্যরকম কিডনি ফেলিওর, এরকম বিভিন্ন রকম রিপোর্ট দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। এই কারণে অনেকগুলোকে আমরা জানি না। কিন্তু এত একটি রক্তক্ষয়ী, এত আন্দোলনের পরে আমাদের আহতদেরকে নিয়ে যে রাজনীতিটা চলছে, এটা বরদাস্ত করার মতো না। আমরা কিছুদিন আগে, এই মাত্র কয়েকদিন আগে, আমরা আমাদের একটি ছোট্ট একটি ভাইকে হারালাম, নাম তার আরাফাত। সে মাত্র 12 বছর থেকে 13 বছরের মাঝখানে তার বয়স ছিল। তার পেটে এতটুকু একটা বাচ্চাকে নরপিশাচরা গুলি করে, তার পেটে গুলি করেছিল এবং সে গুলি পেট থেকে ভেদ করে তার মেরুদণ্ড ভেঙে চলে গেছে, তার কিডনি বিকল হয়ে গেছে। এরকম একটা সিচুয়েশনে সে চিকিৎসার অভাবে ধুকে কয়েক মাস ধরে ধুকে চিকিৎসার অভাবে সে মারা গেল। জুলাই ফাউন্ডেশনকে আমরা দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আসলে আমি সরকার পক্ষকে এখানে আমি প্রশ্ন করতে চাই, জুলাই ফাউন্ডেশন কেন? একটি ফাউন্ডেশনের মাধ্যমে যাদের ট্রিটমেন্ট শেষ হয়েছে, যাদের পুনর্বাসন প্রয়োজন, তাদের ক্ষেত্রে একটি ফাউন্ডেশন কাজ করতে পারে। একটি সামগ্রিকভাবে একটি দায়িত্ব কেন একটি সেই জুলাই ফাউন্ডেশনকে দেওয়া হলো? প্রত্যেক মাসে আমরা শুনি সরকারের কাছে যে আমাদের রিজার্ভ $1.5 বিলিয়ন করে আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। এক মাসের রিজার্ভ কি আমরা স্যাক্রিফাইস করতে পারতাম না আমাদের শহীদ এবং আমাদের আহতদের জন্য? এটা কেন করা হলো না? আমি এটা অবশ্যই প্রশ্ন করতে যাচ্ছি। শুধু একটি লিস্টের মাধ্যমে যে কারা কারা আহত হয়েছে, কারা গুলি খেয়েছে, কারা পা হারিয়েছে, সবার ক্ষেত্রে তো এতখানি খরচ নাই। অনেকের হয়তো পাই হারিয়ে গেছে, তার ট্রিটমেন্ট বলতে গেলে শুধু তার পায়ের ক্ষতটা পূরণ করা, এর বাইরে তার প্রতি আর কোনো খরচ নাই। কিন্তু যার চোখ হারিয়েছে কিংবা যার চোখ পাওয়ার সম্ভাবনা, চোখ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, আমাদের পঞ্চম ইন্দ্রিয়র মধ্যে একটি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, সেটা ক্ষেত্রে আপনারা কোনো সাহায্য সহযোগিতা করেন না। আমি আমাদের ছাত্র দলের এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন ছাত্র নেতা মিরাজ ভাই, উনার সাথে দেখা করতে গেছিলাম। উনি হসপিটালে বেডে পড়ে আছেন, উনার জ্বর এসেছিল, উনাকে যেই থার্মোমিটার দেওয়া হয়েছে, সে থার্মোমিটার পর্যন্ত কাজ করে না, এত বাজে অবস্থা আমাদের হসপিটালের। সেই ক্ষেত্রে আরেকটি আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির আহ্বায়ক, ছাত্র দলের আহ্বায়ক আমাদের বাদশা ভাই, তাকে দেখতে গেছিলাম। তার পিঠে 105টি গুলি লেগেছিল, যার ট্রিটমেন্ট সম্পূর্ণ তার পরিবার থেকে করা লাগছে। এটা কেন হতে হবে? কেন সরকার থেকে একটি ঘোষণার মাধ্যমে কিংবা একটি সরকারি কয়েকটি হসপিটালের মাধ্যমে তাদেরকে সমস্ত ট্রিটমেন্ট ফ্রি করে দেওয়া হলো না? কেন তাদেরকে লিস্ট করে তাদের সমস্ত ট্রিটমেন্টের দায়ভার নেওয়া হলো না? আমি আরাফাত, আমাদের সর্বশেষ শহীদ, আমাদের শিশু আরাফাত, তার বাবা যত সম্ভব একজন রিক্সা চালক, তার পক্ষে সম্ভব ছিল না তার ছেলের চিকিৎসার দায়ভার আর নেওয়ার। জুলাই ফাউন্ডেশনে গেলে সেখানে তাকে সিরিয়াল দেওয়া হয় এবং সিরিয়াল না আসা পর্যন্ত তাকে কোনো টাকা পয়সাও দেওয়া হয়নি। বাচ্চাটা এত দিন ধরে কষ্ট করে করে হসপিটালের বিছানায় সে মৃত্যুবরণ করলো, এর দায়ভার কে নিবে? আপনারা কি চাচ্ছেন যে ট্রিটমেন্টটাকে বিলম্বিত করে? আপনারা কি ব্যর্থতা তো না,
এটা তো আপনারা নিজেরা ব্যর্থ, এটা কোনো মানে কোনো কোশ্চেনই নাই এক্ষেত্রে, কোনো প্রশ্নের মধ্যে আসে না যে আপনারা ব্যর্থ। কিন্তু ব্যর্থতাকে যে আপনারা আর একটু মডিফাইড করে আপনারা কূটকৌশলের মধ্যে নিয়ে গেছেন, এটা তো আমরা দেখতে পাচ্ছি। কূটকৌশলটা কেমন? যতদিন এই চিকিৎসা বিলম্বিত করা যায় ততদিন আপনাদের ফাউন্ডেশনটা মানুষের কাছে পরিচিত হয়ে থাকবে। এটা একটা মুনাফিকি, আমার নজরে এটা একটি মুনাফিকি। এবং হাসিনা যদি মৃত্যু এসব এতগুলো হত্যার দায়ভার নিতে হয়, আপনাদেরও অবহেলার দায়ভার নিতে হবে। দায়িত্বশীলের কাছে দায়িত্ববানের কাছে দায়িত্বশীল আচরণ যদি না পাই আমরা, একজন আহত কারো পরিবার, যার পরিবারের ক্ষমতা আছে, যেমন আমাদের বাদশা ভাইয়ের কথা বললাম, ওনার পরিবার কিছুটা তার চিকিৎসা বহন করতে পেরেছে এখন পর্যন্ত, কিছু গুলি তার শরীর থেকে বের করা হয়েছে, কিন্তু বাকিদের কি? আপনারা শহীদের স্পিরিট, জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের চেতনা বিক্রি করা নতুন সুশীল আপনারা হয়েছেন। আপনাদের সুশীলগিরি এবং চেতনা বিক্রির আগে আপনাদের সবার আগে প্রয়োজন কি? যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, তারপরে উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, সব পুরা ঢাকা, পুরা বাংলাদেশে যত মানুষ মারা গেছে, প্রত্যেকের বাড়িতে যে, তার প্রত্যেক শহীদের বাড়িতে যে তাদের মা বাপ, ভাই কিংবা বাচ্চা যারা আছে তাদের পা ধরে আগে মাপ চাইবেন, তারপরে আপনারা চেতনার কথা বলবেন। আপনারা শহীদদের কথা তো পড়ে থাকলো, আপনারা আহতের চিকিৎসা পর্যন্ত দিতে পারছেন না। আপনারা অপারগতা প্রকাশ করছেন, আপনারা সিরিয়ালে ঝুলিয়ে রাখছেন। কেন? জাস্ট যেখানে 2 থেকে 3 হাজার কোটি টাকা, একটি রাষ্ট্রের পক্ষে এটা কোনো বড় বিষয় না। 2 থেকে 3 হাজার কোটি টাকা একবারে যদি সব ইয়েতে আহতদের জন্য দেওয়া হতো, যে যার যেভাবে চিকিৎসার প্রয়োজন সরকারিভাবে সে চিকিৎসা করার যা প্রয়োজন সেখান থেকে আপনারা সরকারিভাবে টাকাটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিলে হয়ে যেত। আপনারা কেন এটা সিরিয়ালের মাধ্যমে এভাবে মেনটেন করছেন? এবং সিরিয়ালের জন্য একটা মানুষের চিকিৎসা কেন আটকে থাকবে? আপনার যদি একটি সিরিয়াল আসতে আপনার যদি 2 মাস লাগে, একটা মানুষ ইয়েতে গুলি নিয়ে কেন সে 2 মাস আপনার অপেক্ষা করবে? এটা কোন ধরনের জালিমের কাজ? আপনাদেরকে আহ্বান করছি, নিজেদের ভুল শুধরে ভালো মতো নিজের দায়িত্ব পালন করেন। ধন্যবাদ। আমরা একটা খুব গুরুগম্ভীর আলোচনা শুনতেছিলাম মোল্লা আজাদ ভাইয়ের কাছ থেকে, এবং আমরা জানি আহত যে শিক্ষার্থীরা, ছাত্র জনতা, আমি শুধু শিক্ষার্থী বলবো না, ছাত্র বলবো না, আমি বলবো ছাত্র জনতা যারা আছেন, যাদের ট্রিটমেন্টে এখনো সেই টোকেন সিস্টেম রয়ে গেছে, যেটা অনেক অনেক সমস্যা করছে। এবং আমরা রিসেন্টলি একটা ছোট বাচ্চাকে আমরা মারা যেতে দেখেছি, শহীদ হয়ে যেতে দেখেছি। তো আমরা জানি যে প্রিয়জন হারানোর বেদনা কিরকম কষ্টদায়ক। আমি অবশ্যই বলবো না স্বজন হারানোর বেদনা, কারণ এই জিনিসের নাটক আমরা দীর্ঘ 16 বছর ধরে দেখে আসছি। তো এই জিনিসটা থেকে যদি আমরা একটু তাসিন ভাইয়ের কাছে যাব, তাসিন ভাইয়া যদি আপনি কিছু বলতেন এই জিনিসটা নিয়ে, যে আমাদের প্রশাসন কেন বারবার ব্যর্থ হচ্ছে এই আমাদের এই আহত ছাত্র জনতার সুচিকিৎসার বিলম্বতে। আচ্ছা, আমি শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার জয়েন করতে একটু বিলম্ব হয়েছে, আমার কিছু সমস্যার কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো। তো আমি আগের আলোচনাগুলো শুনতে পাইনি। আমি শেষ মুহূর্তে এসে যেটা শুনছিলাম যে প্রশাসনের বা তারা কেন বিলম্ব করছে আহতদের চিকিৎসার ব্যাপারে, বা আজকের আলোচনার বিষয় হচ্ছে আহত ছাত্র জনতার সুচিকিৎসায় বিলম্ব। এ ব্যাপারে যদি আমি বলি, যে আমার যদি বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সেক্ষেত্রে আমি বলবো যে খুবই পরিকল্পিত ভাবেই মনে হচ্ছিল এটা করা হয়েছে। কারণ আমরা যখন 5 তারিখের পরে যখন আমরা ঢাকা মেডিকেল সহ আরো বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখলাম, মানে আমি বলছি 5 তারিখের ঠিক পরের কথা, 5 তারিখের পরে 6, 7, 8, 9, 10, 11, 12 এই সময়টা, এই পিরিয়ডটার কথা। তখন যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ওই 5 তারিখের আগে তারা যেই অসুস্থ বা আহত যারা গুলি লেগে এসেছিল তাদেরকে ঠিক যেভাবে ট্রিট করছিল, ঠিক 5 তারিখে হাসিনা বা ফ্যাসিস্টের পতনের পরেও সেই হাসপাতালগুলোতে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে
তারা সেই আহতদের একইভাবে ট্রিট করছিল। যদিও চিকিৎসার ক্ষেত্রে কোনোভাবেই কোনো ডিসক্রিমিনেশন থাকা উচিত না, কিন্তু তারা এইভাবে ট্রিট করছিল। আমরা যখন 5 তারিখের পরে হাসপাতালগুলোতে দেখছিলাম যে মানে এত বাজে একটা অবস্থা, যেখানে আপনার একেবারে 5 স্টার লেভেলের আইসিইউতে গুলি লাগা রোগীর যেই ইনফেকশন হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কন্ট্রোল করা যায় না, ইনফেকশন হয়ে যায়। সেখানে আপনি ঢাকা মেডিকেলে দেখতে পারতেন ওই সময় যে তারা মেঝেতে বসে আছে, মেঝেতে শুয়ে আছে, তাদের সিট দিতে পারছে না, মেঝেতে শুয়ে আছে। এবং সেখানে ম্যাক্সিমাম 99.9% রোগীর যারা গুলি লেগে গিয়েছিল তাদের সবার ইনফেকশন হয়ে গিয়েছিল। মানে এই জিনিসটা যে কত কষ্টকর এবং কতটা দুঃখের, এটা যারা ওই সময় আমরা একটু ফিল করতে পেরেছি, আমরা ওই সময় গিয়ে হাসপাতালগুলোতে দেখে, এবং যারা ওই ব্যাপারগুলো সাফার করছিল তাদের জন্য যে সেটা কত বড় দুঃখের, কত বড় কষ্টের, সেটা বলে বোঝানো যাবে না আসলে। কারণ হলো এই ইউনূস সরকার, ডক্টর ইউনূস স্যারের যে সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারটা কিন্তু কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে? এই সরকার দাঁড়িয়ে আছে এই শহীদের রক্তের উপরে। এই সরকার দাঁড়িয়ে আছে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে একটা, এটা যদিও বিপ্লবী সরকার না, তবে ওই ধারার একটা সরকার, যারা এই দেশটা সংস্কার করে একটা জনপ্রতিনিধি বা জনগণের নির্বাচিত সরকারের হাতে তারা এই দেশটাকে তুলে দিবে। এই জন্য তাদের আশা, তাদের দায়িত্ব নেওয়া। কিন্তু তারা সংস্কার করবে ঠিক আছে, কিন্তু তাদের বুঝতে হবে, ইউনূস সরকারকে বুঝতে হবে যে তারা কিসের সংস্কার করছে। তাদের কি মানে তারা কি করছে? যারা অসুস্থ আছে তাদের চিকিৎসা করা বাদ দিয়ে, তারা দেশের সংস্কারে নেমেছে। আগে তাদের দরকার হলো যারা এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হয়েছে, তাদের গুলি লেগেছে, তাদের সংস্কার করা। তাদের সংস্কার না করে কিভাবে একটা সরকার এরকম রক্তের উপরে দাঁড়ানো ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিভাবে এই দেশ সংস্কারে নামে? তারা যদি মাল্টিটাস্কিং করতে না পারে, এই চিকিৎসা করার সাথে সাথে তারা যদি দেশ সংস্কার করতে না পারে, তারা দেশ সংস্কার পরে করুক। কিন্তু আমরা তাদের অস্তিত্বটা কি, তাদের আইডেন্টিটি কি? তাদের আইডেন্টিটি হলো তারা এই শহীদের রক্ত, ফ্যাসিস্ট হাসিনার জন্য যারা জীবন দিল, ছাত্র জনতা, এই জীবনের রক্তর উপরে দাঁড়িয়ে তারা এই সরকার গঠন করেছে। তো সেই রক্তর মূল্যায়ন তারা করবে না? আর তাহলে একবার আপনি চিন্তা করেন যে যারা এই রক্ত দিয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে, এখনো আমি অনেক মানুষকে চিনি যারা হাসপাতালে কাতরাচ্ছে, তাদের 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 তারা তো আসলে পাগল হয়ে যাওয়া উচিত যে আমরা এই দেশের জন্য জীবন দিলাম, আমাদের ন্যূনতম রাইটস, এটা তো ইউনূস সরকার বা এই ইন্টারিম গভর্নমেন্টের কিছু না, এটা একটা দেশের, একটা জনগণের একটা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, তার চিকিৎসা পাওয়া, সুচিকিৎসা পাওয়া সরকারের থেকে, দেশের থেকে। তো সেটা তারা পাচ্ছে না। এটা খুব বাজে একটা বিষয় না? এখানে আরেকটা বিষয় আমি টানি, আমাদের বেহাত বিপ্লব বলে একটা কথা প্রচলিত আছে, বা এই ইয়ের পরে উঠে আসছিল, এই অভ্যুত্থানের পরে উঠে আসছিল। যদিও আমি এই ছাত্র জনতার 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেবলমাত্র অভ্যুত্থান হিসেবেই দেখি, কোনো বিপ্লব হিসেবে দেখি না, বিপ্লবের ছিটে ফোটাও আমি দেখি না। আমাদের আসলে ওই উচ্চ আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেটা নাই, উচ্চ আকাঙ্ক্ষার জায়গাটা হারিয়ে নাই, সেই জন্য আমরা আসলে এটাকে বিপ্লব হিসেবে দেখতে পারি না। এখন কথা হচ্ছে যে বেহাত বিপ্লব না হলেও এটা তো বিপ্লবের কাছাকাছি, বা আমাদের আকাঙ্ক্ষা হলো বিপ্লব করা। তো সেই জায়গা থেকে আমাদের এখনকার দায়িত্বশীল আসনে যারা বসে রয়েছেন, তাদের কাছ থেকে যে ধরনের বক্তব্য পাওয়া যায়, সেটা আসলেই মানে খুব দুঃখজনক। আবার আপনি দেখেন একটা জিনিস, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নিয়ে এখন প্রচন্ড কন্ট্রোভার্সি হচ্ছে। ওই যে শেখ মুজিবের সময় যারা ওই ৭১-এ স্বাধীন ক্ষমতার আগের মুজিব আর ক্ষমতার পরের মুজিবের যেরকম একটা ন্যারেটিভ পার্থক্য ছিল, ঠিক সেরকম যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা অনেক সাহসী, আমরা তো বৈষম্য বিরোধীর অংশ। তো সমালোচনা করলে তো এটা নিজের উপরেও যায়, আত্মসমালোচনাও হয়, আত্মসমালোচনাও করতে হয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা এখন যে কাজগুলো করছে, সেগুলোর অনেক কিছুই বিতর্ক বয়ে আনে। এখানে আমাদের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির
নাসির উদ্দিন পাটোয়ারি ভাই আহ্বায়ক হিসেবে যিনি আছেন, তিনি আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে আমি যদি ভুল না করে থাকি, তিনি এবি পার্টির সাথেও একটা গুরুত্বপূর্ণ পদে যুক্ত ছিলেন। তো তিনি তার সাথে একটা টক শোতে একজন নেতার একটা টক শোতে বিএনপি নেতা প্রশ্ন করেছিলেন নাগরিক কমিটিকে উদ্দেশ্য করে, নাসির উদ্দিন পাটোয়ারি ভাইকে উদ্দেশ্য করে, যে আমরা কারা, আপনারা কারা? সেই জবাবে তিনি বললেন যে আমরা কারা সেটা জানতে হলে আপনার জানতে হবে যে বাড্ডায় যারা আহত হয়েছে, যাদের গুলি লেগেছে, যারা হাসপাতালে কাটাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা কারা। বা যাত্রাবাড়ি, তিনি স্পেসিফিক ভাবে দুইটা উদাহরণ টেনেছেন, বাড্ডা এবং যাত্রাবাড়ি, যে যাত্রাবাড়িতে যারা আহত হয়েছে, গুলি লেগেছে, তাদের জিজ্ঞেস করতে হবে আমরা কারা। তো এই জায়গায় আমার এই জায়গাটা খুবই খারাপ লাগলো, কারণ এই বাড্ডার যাত্রাবাড়িতে যারা আহত হয়েছেন তাদের নিয়ে আমি প্রচুর কাজ করেছি। আমি ব্যক্তিগত ভাবে বললে ভুল হবে, যে আমরা সমষ্টিগত ভাবে আমরা এই বাড্ডা এবং যাত্রাবাড়িতে তো বহু মানুষ আহত হয়েছে আসলে। তো এই জায়গাটায় আমরা কাজ করেছি। তো এই বিষয়টা আমরা জানি যে বাড্ডা এবং যাত্রাবাড়ির আন্দোলনটা আসলে কিভাবে হয়েছে। এই বাড্ডা এবং যাত্রাবাড়ির আন্দোলনে কি নাসির উদ্দিন পাটোয়ারি ভাই বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিন্দুমাত্র কোনো ভূমিকা ছিল? যার দেশ বাঁচানোর জন্য, যার নিজের তাগিদ থেকে, যার ভেতরের উদ্দীপনা থেকে তারা এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা কোনো নেতার কমান্ড মেনে সেই আন্দোলনে যুক্ত হয়নি। সো এইখানে যখন তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যখন দাবি করে যে ওই তাদেরকে, বাড্ডার মানুষটাকে বা যাত্রাবাড়ির সেই আন্দোলনের হটস্পট গুলোর মানুষজনকে ডেকে এনে যে তাদের জিজ্ঞেস করতে হবে যে আমরা কারা, তারা বলবে আমরা নাসির ভাইয়ের লোক, আমরা পাটোয়ারি ভাইয়ের লোক, আমরা বৈষম্য বিরোধীর লোক। তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষ না, তারা তাদের কমান্ড শুনে যায় নাই। তারা সেই ফ্যাসিস্টের নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে না পেরে, ফ্যাসিস্টের নির্যাতন নিষ্পেষণ এই সাধারণ মানুষের উপর যেটা চালাচ্ছিল সেটা দেখে সহ্য করতে না পেরে নিজস্ব তাগিদ থেকে তারা আন্দোলনে গিয়েছে। তো ওই স্টেপ তো যখন নাগরিক কমিটি নিয়ে নেয় তখন তো সেটা বেহাত হয়ে যায় আসলে। এই জিনিসগুলো আমাদের এখন খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাছাড়া আসলে মানে ওই যে চেতনার ব্যবসা যেটা বলে না, যে এই আওয়ামী লীগ সরকার কিন্তু একই কাজ করেছিল ৭১-এর সময়। আমরা যারা এই প্রজন্মের, তারা জেনজি যাদেরকে বলা হয়, তারা কিন্তু জেনে এসেছে, তারা যদি শুধুমাত্র জাতীয় পাঠ্যপুস্তকে যা লেখা সেটা দেখে তারা পড়ে সেটা বিশ্বাস করে থাকে, তাহলে তারা জানবে যে এই শেখ মুজিব কেন্দ্রিক যুদ্ধ হয়েছে, বা মুক্তিযুদ্ধের একমাত্র নেতৃত্ব শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ মাইনাস, মাওলানা ভাসানী মাইনাস, বা আরো যারা ছিলেন সবাই মাইনাস, শুধুমাত্র শেখ মুজিব কেন্দ্রিক যে ইতিহাসটা লেখা হয়েছে। আর এই যে চেতনার ব্যবসা ওই সময় শেখ মুজিব করেছেন, এই একই চেতনার ব্যবসা শেখ হাসিনা করে গিয়েছেন। এবং সেই চেতনার ব্যবসা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সহযোগী সংগঠন বলবো জাতীয় নাগরিক কমিটি, তারা যে করছে না এটা বললে ভুল হবে। বা জাতীয় নাগরিক কমিটি তারা কিভাবে দাবি করে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে দাবি করে যে তারা জাতীয় ঐক্য বৈষম্য বিরোধী। আমি এখানে স্পষ্টভাবে বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সেই ব্যানারে যখন এই আন্দোলনটা ক্রমান্বয়ে যখন জন আন্দোলনের পরিণত হলো, গণ আন্দোলনে পরিণত হলো, তখন সেই গণ মানুষের যে দাবিটা, তখন যেহেতু ওই ব্যানারটা এস্টাবলিশ ছিল, সেই জন্য ওই ব্যানার থেকে জনমানুষের যে দাবি, সেই দাবি কেবলমাত্র উপস্থাপন করা হয়েছে, এর বাইরে আর কিছুই নয়। এইটা অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, অভ্যুত্থান কোনো নেতার কমান্ডে হয় না, অভ্যুত্থানের কোনো মাস্টার মাইন্ড থাকে না। যদি সেটা থাকে সেটা অভ্যুত্থান হতে পারে না। ধন্যবাদ। ভাইয়াকে অনেক ধন্যবাদ। আমরা একটু ইভান ভাইয়ার কাছে যাব। ইভান ভাইয়ার যদি এই ক্ষেত্রে কোনো বক্তব্য থাকে। ইভান ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আচ্ছা, খুব সম্ভবত ইন্টারনেটের সমস্যা বা অন্য কোনো কারণে হয়তোবা তিনি শুনতে পাচ্ছেন না। তো আমরা এবার একটু মোল্লা আজাদ ভাইয়ের কাছে যাব। মোল্লা আজাদ ভাইয়া, যদি কোনো এই ক্ষেত্রে আমাদের সলিউশন কি? বা এই ক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্যাটার সমাধানে সরকারকে সহযোগিতা করতে পারি? এই বিষয়টা নিয়ে যদি একটু বক্তব্য পরিষ্কার করতেন। আমি ধন্যবাদ দিতে চাই আমার আগের বক্তব্য রেখেছেন যিনি, থাকে উনি একটা খুব ভালো কথা বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারির কথা।
নাসরুদ্দিন পাটোয়ারির কথা আজকে একটি প্রোগ্রামে গেছিলাম আমাদের কেআইবি কনভেনশনে, কৃষি ইনস্টিটিউটের কনভেনশন সেন্টারে। তো সেখানে নাসরুদ্দিন পাটোয়ারিকে দেখলাম, এবং আমি যখন পৌঁছেছি তখন সম্ভবত তার বক্তব্য শেষের পর্যায়ে ছিল কিংবা শুরু পর্যায়ে ছিল, মানে খুব বেশি তার বক্তব্যটা শুনতে পারিনি। তবে তার বক্তব্য যতটুকু শুনেছি সেখানে বলছে তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, এবং অনেকে নাকি এটার এগেনস্টে কথা বলছে। এই কথাটা শুনে আমার শুধু মনে হলো যে ইজি মেন্টালি সিক। এই জিনিসটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে কিংবা রাজনৈতিক প্রতিনিধি হিসাবে আমার বলা উচিত নয় কাউকে মেন্টালি সিক বা কোনো কিছু। কিন্তু এ কয়দিনে আমার দল থেকে শুরু করে কোনো দলে এখন পর্যন্ত দেখিনি যে কেউ নতুন রাজনৈতিক বন্দোবস্তের এগেনস্টে কোনো কথা বলেছে। রাজনৈতিক পার্টিগুলোর আমাদের একটি মানে কমন একটি দাবি হলো যে সরকারের থেকে বা সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোনো নতুন রাজনৈতিক কোনো দল বা কোনো কিছু এটা তৈরি করা কিংবা সরকারের পক্ষ হয়ে তৈরি করা, এটা আমরা সাপোর্ট করি না। তারা চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারে, তারা সম্পূর্ণ পার্টি করতে পারে, 300টি আসনে তারা তাদের প্রার্থী দিতে পারে। এটি একটি স্বাধীন দেশ, দ্বিতীয় স্বাধীনতা পাওয়া একটি দেশ। এই দেশ যে কোনো পর্যায়ে তারা স্বাধীনভাবে তারা তাদের পলিটিক্যাল কার্যক্রম চালাতে পারে। এখানে বারবার তারা কাউকে কোনো একটা পক্ষকে দোষ দেওয়ার চেষ্টা করছে, এটা জাস্ট মানসিক রোগ ছাড়া আমি কিছু দেখি না। আর এর বাইরে যে বিষয়টা আসছে সেটা হলো যে রিসেন্টলি একটি আমরা নথিপত্র কিছু ফাঁস হওয়ার বিষয় দেখেছি। নথিপত্র ফাঁস হওয়ার বিষয়টার মধ্যে কেমন আসে যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, উনি 6 দিনের মধ্যে 28 বার হেলিকপ্টার ভ্রমণে বেরিয়েছেন। মানে বেরোনোর কথা ছিল কিন্তু 2 দিনের বেশি সেটা চালানো হয়নি কোনো একটি ঝামেলার কারণে। এটা তার মানে তার সেই নথিপত্রের বাহিরে তার মৌখিক কথা হলো যে 2 দিনের বেশি চালানো যায়নি। আর 2 দিনের বেশি চালানো গেছে কি না গেছে সেটাও পরের কথা। 6 দিনে 28 বার মানে 2 দিনে হিসাবে ধরতে গেলে কমপক্ষে মানে 2 দিনে কমপক্ষে 5-10 বার কিংবা 4 বার এরকম 8 থেকে 10 বার তার ভ্রমণ হয়ে গেছে। এবং সেখানে আমরা আরেকটু দেখা যায় মাত্র 9 কিলোমিটার কি 9.5 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য সে হেলিকপ্টার ব্যবহার করেছে। এখন বিষয় হলো যে এই ক্ষমতাতে বসে সে জাস্ট কম্বল দেওয়ার জন্য, যে সরকার থেকে যেসব কম্বল দেওয়া হয় সেগুলোর দাম খুবই কম, সেগুলো হয়তো বা 500 থেকে 1000 টাকা সর্বোচ্চ হতে পারে। সেখানে একটি জায়গাতে যে সে সর্বোচ্চ কতগুলো কম্বল দিতে পারবে জাস্ট মুখ পরিচয় করার জন্য, সে সরকারিভাবে এভাবে টাকা নষ্ট করতে পারে না। এটা একটি প্রথম ইস্যু। আর এই ইস্যুটা আমি তুলতাম না এতখানি গভীরভাবে, এটা তোলার প্রধান কারণ আমার কাছে যেটা লেগেছে সেটা হলো যেখানে হসপিটালে আহতরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এখনো, আপনার কিসের এত প্রয়োজন পড়েছে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ানোর? আপনার রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, সবই ঠিক আছে, আপনি রাষ্ট্রীয় টাকা খরচ করে কেন? যেখানে একটি হেলিকপ্টার ট্রিপে 1.5 থেকে 2 লাখ টাকা ইয়েতে মানে একটা ট্রিপে জাস্ট পড়ে, সেখানে আপনি 28 বার হেলিকপ্টারে ওখানে যাতায়াত করবেন। সব মিলে যদি গড় পড়তায় যদি আমি 1 লাখ টাকা করেও ধরি, 1 লাখ টাকা করে ধরলে সেখানে আপনার 28 লাখ টাকা খরচ। 28 লাখ টাকা খরচে হয় আপনি 28 লাখের ইয়েতে ওই টাকাতে আপনি কম্বল এক্সট্রা দিতে পারতেন যেটা আসলে কাজ করতো, কিংবা সে 28 লক্ষ টাকা আপনি সুন্দরভাবে আহতদের 28 জন কমপক্ষে 28 জন মানুষের আপনার ট্রিটমেন্ট হতো কমপক্ষে, যদি 1 লাখ টাকা করে গড়ে ধরা হয়। আসলে খারাপ লাগে। যদিও আমরা সম্পূর্ণভাবে আপনাদের ডাকে এসেছি এটা ভুল কথা। আপনারা ছিলেন কোটা আন্দোলন নিয়ে, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ফার্স্ট টু লাস্ট আমাদের ভাইদের রক্তের বিচার চাওয়ার জন্য মাঠে ছিলাম। আপনাদের একটা মানুষ মরেনি। আপনারা হল বন্ধ করে দেওয়ার পরে আপনারা 6 জন ধরা পড়েছেন সেটা পরের কথা, এবং মোটামুটি সাহসিকতা দেখিয়েছেন, সেটাকেও আমি দিই, সাধুবাদ জানাই। কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটির বাইরে আপনারা পাবলিক ইউনিভার্সিটির কথা বলেন, হল বন্ধ করার পর আপনারা সবাই পালিয়েছিলেন ভাই।
হল বন্ধ করার আগেও পালিয়েছিলেন। যেদিন ছাত্রলীগকে আপনারা ঢাকা ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করার পরে ওই রাত্রে তো আপনারা মোটামুটি 6 থেকে 700 জন বাদে সবাই পালিয়েছিলেন, এবং 6 থেকে 700 জন হল বন্ধ করার পরে সে 6 থেকে 700 জনও পালিয়েছিলেন। আপনাদের একটা মানুষ পড়েনি, শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে একজন আহত হয়েছিল, সেও পরে মারা গেছে, তারও আপনারা চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি ঠিক মতো। সেই ভাইটি রাজশাহী ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটির মাঝখানে শুধু একজনই মারা গেছে, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির। আর বাকি বেশিরভাগই মারা গেছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির। পরে সেকেন্ডলি বেশি মারা গেছে হচ্ছে আমাদের মাদ্রাসা স্টুডেন্ট, যেটা আরাফাত ভাই, আমাদের ছোট ভাই, মাত্র 12 থেকে 13 বছর বয়স, একটি ছোট বাচ্চা মাদ্রাসা স্টুডেন্ট ছিল, তার বাপ একটি রিক্সা চালক। সে বাচ্চাটা গুলি লেগে সে এতদিন ধুকে ধুকে সে মারা গেল চিকিৎসার অভাবে। আর দ্বিতীয়ত ন্যাশনাল ইউনিভার্সিটির বেশ কিছু স্টুডেন্ট শহীদ হয়েছেন। তো সেখানে আপনারা ক্ষমতা নিয়েছেন, আমাদের তাও একটি আশা ভরসা ছিল আপনাদের প্রতি, যে যতই হোক আপনারা একটা আন্দোলন দেখে গেছেন, আপনারা এতগুলো মানুষের স্পিরিটটাকে ধারণ করে তাদের চিকিৎসার ব্যবস্থা, মৌলিক কিছু বিষয় আপনারা সংস্কার করবেন। কমপক্ষে চিকিৎসার বিষয়টা তো আপনার অবহেলা আমাদের কাছে কাম্য ছিল না। ধন্যবাদ। আমরা এবার একটু যাব তাসিন ভাইয়ার কাছে। তাসিন ভাইয়া যদি আমাদের এই ক্ষেত্রে সলিউশন গুলো যদি আমাদেরকে একটু বলতেন, কি সলিউশন করলে আসলে এখন আমরা এই আহত শিক্ষার্থীদের বা আহত ছাত্র জনতার আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, এখানে সলিউশন তো আসলে আমাদের যারা আহত ছিলেন অনেকদিন পেরিয়ে গেছে আসলে, তাও এখন এই মুহূর্তে এসে আহত ছাত্র জনতার সুচিকিৎসার বিষয়ে আলোচনা করতে হচ্ছে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে, এটা আসলে অত্যন্ত লজ্জাজনক। তো তাও যদি আমরা কিভাবে আমরা তাদের এখন চিকিৎসা করতে পারি সলিউশনের ব্যাপারে কথা বলি, সেক্ষেত্রে ব্যাপারটা হবে যেটা যাদের আহ বিদেশে নেওয়া প্রয়োজন, ওই যে ভাই বললেন যে উপদেষ্টারা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। তো উপদেষ্টারা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, এটাকে যেমন নেগেটিভলি দেখা যায় তেমনি পজিটিভলিও দেখা যায়। খুব বেশি নেগেটিভলি দেখার আমার কাছে মনে হয় সুযোগ নেই, কারণ একজন উপদেষ্টার আসলে আমরা যখন মন্ত্রণালয়গুলো দেখি, মন্ত্রণালয়ের আসলে মন্ত্রীদের প্রচুর কাজ, প্রচুর কর্মব্যস্ততা। তার মধ্যে যখন তারা আসলে সেই কর্মব্যস্ততার সবকিছুতেই তো তাদের যুক্ত থাকতে হয়। আর এই ইন্টারিম গভর্নমেন্টের আসলে এক একজন উপদেষ্টার অনেকগুলো করে মন্ত্রণালয়। সে তো এইখানে তাদের কর্মব্যস্ততার কারণে তারা হেলিকপ্টার ব্যবহার করেছেন। এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে বিভিন্ন রকম বোঝা যায়, কিন্তু আমাদের এই প্রথম স্টেপ হওয়া উচিত ছিল যে এই আহত ছাত্র জনতার সুচিকিৎসা। এখন যেটা করা যেতে পারে যে যাদের এই অভ্যুত্থানে যারা আহত তাদের অনেকেই এমন ভাবে আহত হয়েছেন যাদের আসলে নার্ভের প্রবলেম হয়েছে। রিয়াল নামে একজনকে আমি চিনি, তিনি মনে হয় এখন খুব সম্ভবত, আমি আরো 1 মাস আগে দেখেছিলাম তাকে, থাইল্যান্ড পাঠানোর আগের দিন আমি তাকে দেখতে গিয়েছিলাম। এইখানে একটা ইন্টারেস্টিং যে সে থাইল্যান্ড গেছে, কিন্তু সম্পূর্ণ সরকারের পৃষ্ঠপোষকতায় সে থাইল্যান্ড যাওয়ার সুযোগ পায়নি। তাকে সাজেদা ফাউন্ডেশন নামে একটি এনজিওর পৃষ্ঠপোষকতায় তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে সুচিকিৎসার জন্য। তো এইখানে এই যে বিষয়গুলো, অভ্যুত্থানে যারা আহত, যাদের বাংলাদেশে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, তাদের আসলে বাইরে পাঠানো উচিত। তো এই বাইরে পাঠানোর ব্যাপারে আমরা যদি বাংলাদেশ থেকে যেতে চাই, পাসপোর্ট মানে বেশিরভাগই তো রিক্সাওয়ালা বা নিম্ন আয়ের মানুষজন। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার কাছে সরকারের কাছে চিকিৎসা চায় কারা? আমি চাইতাম না, বা আপনি যদি চাইতেন না, কারণ আমাদের সক্ষমতা আছে যে এই চিকিৎসার খরচটা চালিয়ে নেওয়ার। এই ন্যূনতম চিকিৎসার খরচ চালিয়ে নেওয়ার যাদের সক্ষমতা নেই, তারাই কিন্তু সরকারের কাছে এখন চিকিৎসা চাচ্ছে। তো সেটা বুঝতে হবে। তো এইখান থেকে আমরা যদি ওই যারা আহত আছেন তাদেরকে ওই তাদের তো আসলে পাসপোর্ট নেই, যে তারা বিদেশে যাওয়ার জন্য দ্রুত সরকারি পৃষ্ঠপোষকতায় যাবে, তো দ্রুত পাসপোর্ট চাইলে পাসপোর্ট করে দিল। এই পাসপোর্ট করার জন্য দ্রুত পাসপোর্ট করা বা তাদের বাইরে যাওয়ার যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো সেগুলো সরকার যদি খুব দ্রুত উদ্যোগে করে দেয়, তাহলে হয়তো তাদের দ্রুত উদ্যোগে করে যদি তাদের বাইরের দেশে চিকিৎসার ব্যবস্থা করে, সেক্ষেত্রে হয়তো এটা একটা ভালো দিক হতে পারে তাদের চিকিৎসার।
আর এছাড়া বাংলাদেশে যারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের অনেকেই সুস্থ হয়ে গিয়েছেন, আর অনেকেই তো পঙ্গুত্ব বরণ করেছেন, আর অনেকেই এখন, বেশিরভাগই এখন যারা আহত তারা অভ্যুত্থানের আহত, তারা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং কিছু কিছু মানুষ আছেন যাদের বাইরে নেওয়া প্রয়োজন, তাদের আমার মনে হয় দ্রুত বাইরে নিয়ে ফেলা উচিত। এই তো, এটাই আমি সমাধান বলে মনে করি। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা শুধু অভ্যুত্থানের আহতদের ক্ষেত্রে না, এটা পুরো বাংলাদেশের সংস্কারের সাথে সংযুক্ত। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 তারিখের পরে আমরা খুব সম্ভবত 22-23 তারিখের দিকে, আমার সঠিক মনে পড়ছে না, আমরা এই অভ্যুত্থান ইয়ের পরে আমরা একটা ওই যে সংবাদ সম্মেলন করেছিলাম। সেটা হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের আহতদের নিয়ে কাজ করছিলাম, আহতদের দেখভাল করছিলাম, হাসপাতালে গিয়ে নিয়মিত খোঁজ নিচ্ছিলাম, ঢাকা মেডিকেলে গিয়ে, সেই আমাদের ছাত্রদের প্রতিনিধি এবং ডাক্তারদের একটা অংশ যারা আসলে ফ্যাসিবাদের দোসর যে ডাক্তাররা ছিল তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল প্রথম। তো আমরা এই দুই গ্রুপ কোলাবোরেশন করে আমাদের একটা প্রেস কনফারেন্স করি, সেখানে কিছু দফা দাবি করা হয় যে এই ফ্যাসিস্টের দোসর বা এই অভ্যুত্থানের সময় আপনি জানবেন হয়তো যে শান্তি সমাবেশ নামে একটা সমাবেশ করেছিল ডাক্তারদের কিছু দল। তো এই তারা মূলত হচ্ছে ফ্যাসিস্টের দোসর, তারা এই ফ্যাসিজমের পক্ষে রায় দিয়েছিল। এবং তাদের কাছে যারা চিকিৎসায় যাচ্ছিল তারা ওই তাদের নেতৃত্বে তো আসলে সব ছিল, তো তারা ওই সময় ঠিকঠাক চিকিৎসা দিচ্ছিল না। এই যে ব্যবস্থা চিকিৎসা ক্ষেত্রে, আওয়ামীকরণ বা শুধুমাত্র আওয়ামীকরণ না, রাজনীতিকরণ, এই প্রথাটা বন্ধ করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতিকরণ চলবে না, এবং সরকারি কোনো ক্ষেত্রে আসলে রাজনীতিকরণ হওয়া উচিত না, কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রটা আসলে খুব বেশি সংবেদনশীল। কারণ একজন মানুষের, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, কিংবা যে কোনো সংগঠনের হোক, ছাত্র শিবির হোক, সে যখন হাসপাতালে যায় সেই ডাক্তারের কাছে সে কেবলমাত্র একজন রোগী, এই পরিচয় যাতে যেতে পারে, সে অন্য কোনো পরিচয় যাতে তার ডাক্তার অ্যাটলিস্ট না দেখে, এই জিনিসটা আমাদের রাখতে হবে। ওই আমাদের যে আমরা যে প্রেস কনফারেন্সটা করেছিলাম, সংবাদ সম্মেলন, সেখানে সেই দাবিগুলো ছিল, এবং সেখানে আরেকটা দাবি ছিল, মূল দাবিটা ছিল হচ্ছে যারা এই ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছে তাদের অপসারণ, এই দাবি আমরা করেছিলাম। এরকম এই যে আমরা দফাগুলো তুলেছিলাম, এটা নিয়ে যদি আরো ভালোভাবে কাজ করা যায়, আমরা যদি সত্যিকার অর্থে এমন একটি ডাক্তারদের গ্রুপ করতে পারি, বা এই পুরো মেডিকেল ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে তুলতে পারি যাতে করে কোনো স্বাস্থ্য খাতে কোনো আওয়ামীকরণ বা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো রাজনৈতিকরণ থাকবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে সুদূর প্রসারী একটা বাংলাদেশের ক্ষেত্রে এটা বড় ইম্প্যাক্ট ফেলবে, এবং বাংলাদেশটা আসলে সত্যিকার অর্থে যাকে বলে এগিয়ে যাওয়া, সেটা যাবে। অনেক ধন্যবাদ তাসিন ভাইয়াকে। মোল্লাজেদ ভাইয়া কিছু বলতে যাচ্ছিলেন? জি, আমি একটু ভেটো দিতে যাচ্ছিলাম তাকে, সরি। বিষয়টা হলো যে উনি বলেছেন যে উপদেষ্টারা বেশ ব্যস্ত এবং অনেক কিছুর কারণে তাদের হেলিকপ্টার ভ্রমণটা তার কাছে কিছুটা ঠিক মনে হয়েছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। তারা তাদের রাজনৈতিক বন্দোবস্তর কারণে, তাদের চেহারা মানুষের কাছে পরিচিত করানোর কারণে এই হেলিকপ্টার ভ্রমণটা করেছে। এটা কিভাবে বললাম? কারণ মোটামুটি তাদের লোক বিভিন্ন এলাকা পর্যায়ে তাদের বিভিন্ন লোক এলাকা ভিত্তিক ভাবে থাকে। শুধু কম্বল দেওয়ার জন্য কি তাদের মাধ্যমে দেওয়া যেত না? কিংবা স্থানীয় প্রশাসন দ্বারা কি দেওয়া যেত না? আপনি একটা মানুষ, একজনই শুধু হেলিকপ্টার নিয়ে সারা দেশে আপনি কম্বল দিয়ে বেড়াবেন, এটা নিয়ে অজুহাত আসলে চলে না আমার মতে। আর দ্বিতীয়ত যে চিকিৎসার যে বিষয়টা, যে কিভাবে ট্যাকেল দেওয়ার বিষয়, মেইনলি ট্যাকেল দেওয়ার, এটা জুলাই ফাউন্ডেশন আন্ডারে এটা দেওয়া কেন হবে? এটা আমার প্রথম প্রশ্ন। জুলাই ফাউন্ডেশন আন্ডারে এটা কেন দেওয়া হবে? আপনার একটি হিসাব করা হয়েছিল যে সব শহীদদেরকে টাকা দেওয়া এবং সব আহতদের চিকিৎসা করা সম্পূর্ণ যদি ধরা হয় মোটামুটি 3,000 কোটি টাকার মধ্যে হয়ে যায় সম্পূর্ণ, এখন পর্যন্ত যতক্ষণ লিস্ট আছে সেই হিসাবে। সেটাও এই কয়েক মাসের মধ্যে যারা যারা মানে পারিবারিক ভাবে যারা চিকিৎসা করতে পেরেছে তারা অলরেডি করে ফেলেছে। তাহলে এতখানি টাকাও লাগে না, মোটামুটি 1 থেকে 2,000 কোটি টাকা হলে
আপনার মোটা এই বাজেটের মধ্যে আপনি আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবার যারা আছে তাদেরকে কিছু পরিমাণে ক্ষতিপূরণ দিয়ে একটি সাহায্য করা যেতে পারে। আপনি মুক্তিযোদ্ধা, আমাদের 71 মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আপনারা এখন পর্যন্ত মাসিক 20,000 টাকা করে ভাতা দিয়ে যাচ্ছেন, সেটাও দিচ্ছেন, কোনো সমস্যা নাই। আমরা কোটার এগেনস্টে ছিলাম যে তাদের নাতিপুতিরা যেন কোটা না পায়, এটুকু আমাদের সংস্কারের বিষয় একটা ছিল। কিন্তু তারা যে টাকাটা পাচ্ছে সেটা নিয়ে আমরা অবজেকশন অ্যাকচুয়ালি দিচ্ছি না, তাদেরকে সম্মানই দেওয়া হচ্ছে সবকিছু। কিন্তু আমাদের নতুন প্রজন্মের যে সব মুক্তিযোদ্ধারা যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এদেরকে কি জবাব দেবেন আপনি? জাস্ট সরকার একটি চিকিৎসা খাতে একটি বাজেট একটি নির্ধারণ করে একটি ঘোষণার মাধ্যমে যে যারা যারা আহত হয়েছে তাদের লিস্টে যা ট্রিটমেন্ট হবে সেটা সরকারিভাবে করা হবে, যতটুকু এক্সট্রা খরচ হবে কিংবা তাদের ওষুধ পানিতে যতটুকু খরচ হবে কিংবা অপারেশনে যতটুকু খরচ হবে, এই জিনিসটা কিন্তু নর্মালি কিন্তু মানে সম্পূর্ণভাবে সরকারিভাবে করা যেত। যাদের চোখে সমস্যা, বাংলাদেশে আমাদের মিরাজ ভাইয়ের কথা বললাম, উনার চোখে এখন পর্যন্ত মানে আমি লাস্ট যখন দেখা করেছিলাম তখন পর্যন্ত তার চোখ থেকে বাম চোখ থেকে তার গুলি বের করা হয়নি, তার বাম চোখ থেকে গুলি বের করা হয়নি। সে বলছে যে সে গুলির কারণে তার মাথা ব্যথাতে সে থাকতে পারে না, সে গুলি তখন পর্যন্ত বের করা হয়নি। এবং তাদের কথা হলো যে এখানে বাংলাদেশে ফার্স্টে তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশে এটা পসিবল না, তারা সে চোখে গুলিটা বের করতে পারবে না। পরে ল্যাবে এটা দেখানোর পরে ল্যাবের থেকে জানিয়েছে যে তারা এই অপারেশনটা করতে পারবে। এই ল্যাবের থেকে যখন মানে এনওসি দিয়েছে তখন সরকারি হসপিটাল থেকে বলছে যদি ল্যাবের থেকে পারে তাহলে আমরা পারবো। এই এই কথাটা কেন আসবে? আপনারা ডাক্তাররা অপারগতা দেখাচ্ছেন কিছুটা, এই জিনিসটা কেন আসবে? আপনারা যদি না পারেন আপনারা রেফার করেন, বাইরে রেফার করেন। তার বাইরে যেতে যদি 20 লাখ টাকা 50 লাখ টাকা 1 কোটি টাকাও যদি খরচ হয়, চোখে তো সবার লাগে রে, চোখের ট্রিটমেন্ট তো সবার সেম না। আপনি 1 কোটি টাকা দিয়েও কি একজনের কাছ থেকে চোখ পাবেন? তার আপনার 1 কোটি টাকা কিংবা আপনার 50 লাখ টাকা কি তার চোখের থেকে বেশি দামি? এটা কেমনে কি আপনারা ডিসাইড করেন? সেখানে এসব ফাউন্ডেশন থেকে তার সিরিয়াল ছিল 3 নম্বরে, তার চোখের মানে ট্রিটমেন্টের সিরিয়াল ছিল 3 নম্বরে। সিরিয়াল কেন থাকবে আমি এটা বুঝতে পারলাম না। একসাথে অন দ্য টাইম এট দ্য টাইম একসাথে ট্রিটমেন্ট কেন সম্ভব না, এটার আমাদেরকে জবাব দিতে হবে আপনাদেরকে। আপনি সিরিয়াল দিবেন, প্রত্যেক মাসে একজনের করে আপনার ট্রিটমেন্টের টাকা দিবেন, এটা আমার কাছে একটা বেহায়াপনা। সরি টু সে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মুখের ভাষা এরকম হওয়া উচিত না, কিন্তু এটা আপনাদের সম্পূর্ণভাবে এটা আপনাদের বেহায়াপনা। যা সরকার থেকে আপনারা অর্থনীতিবিদদেরকে দিয়ে একটি ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, এই কারণে অবস্থা। অর্থনীতিবিদরা তারা প্রত্যেক মাসে নিউজ পেপারে ছাপাচ্ছে কি এই মাসে $1.5 বিলিয়ন আরো রিজার্ভ বেড়েছে। আরে রিজার্ভ দিয়ে কি করবো? আমার ভাইয়ের যদি রক্ত এখন বন্ধু যে না শুকায়, কারো যদি ট্রিটমেন্ট না পায়, আপনি 1 মাসের রিজার্ভ সম্পূর্ণ বিলিয়ে দেন না আহতদের চিকিৎসার জন্য, তাদের পুনর্বাসনের জন্য। 1 মাসে $1.5 বিলিয়ন যদি যায়ও, আমরা চিন্তা করবো যে আমাদের ভাইরা ভালো আছে। আপনি অর্থনীতিবিদ হিসাবে আপনি শুধু মানুষকে দেখাচ্ছেন আপনি $1.5 বিলিয়ন বাড়লো, এদিকে যাদের কারণে আপনি এই সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা তাদেরকে ন্যূনতম তাদেরকে সেই সারটা গ্রহণ করতে দিচ্ছেন না, তারা চিকিৎসা দিতে পারছে না। যার হাত চলে গেছে তাকে তো হাতও ফেরত দিতে পারবে না, কিন্তু তাকে তো একটু সাহায্য দিয়ে তার পাশে থাকতে পারেন। আমাদের আরাফাত ছোট ভাইটি মাত্র 12 থেকে 13 বছর বয়স, তার পেটে গুলি লেগে তার মেরুদণ্ড ভেদ করে সে গুলিটা পার হয়ে গেছে, তার কিডনি বন্ধ নষ্ট হয়ে গেছে। সে জুলাই মাস থেকে শুরু করে এই ডিসেম্বর মাস পর্যন্ত তাকে আপনারা কিভাবে ফেলে রাখলেন? মন সত্যি একদম লাগে না? কষ্ট কি লাগে না? আপনারা সামান্য পুলিশ নিয়ে যে আপনাদেরকে উল্টা করে ঝুলিয়ে আপনাদের পাছাতে মেরেছিল, সেটা আপনারা লুঙ্গি তুলে তুলে মানুষকে দেখালেন, সেটা দেখিয়েছেন, আপনারা নির্যাতিত হয়েছেন, এটা নিয়ে আমাদের প্রশ্ন নাই। যারা গুলি খেয়েছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা লাগবে না, এটা কিভাবে সম্ভব? আর আপনারা যে বারবার আমাদের ঘরে আপনাদের মানে বাকি পলিটিক্যাল পার্টিদের ঘরে দোষ চাপাতে চান যে আপনাদের এগেইনস্টে কথা বলছি, আমরা ঐক্য নষ্ট করছি, এই করছি ওই করছি, এই ঐক্য তো আপনারা নষ্ট করছেন।
আপনারা ঐক্যর কথা বলছেন ঠিকই, আপনারা তো নিজেরা সমালোচনার সুযোগ করে দিচ্ছেন। আপনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করবেন না, আপনি কিভাবে চিন্তা করেন যে মানুষ আপনার সমালোচনা করবে না? সমালোচনা কেন, আপনাদেরকে তো বিচারের আন্ডারে আনা উচিত যদি আপনাদের আসলে যদি ব্যর্থতা থাকে, কিংবা আপনারা যদি ইচ্ছা করে শুধু মানে সে ব্যর্থতা তৈরি করে থাকেন। আর যে জিনিসটা হলো সেটা আরেকটি বিষয়, যে যাদের ক্ষমতা আছে চিকিৎসা করানোর, তারাও বা ফ্যামিলি থেকে কেন খরচটা করবে, বহন করবে? তাদের পরিবার থেকে বহন করছে, ঠিক আছে, তাদেরকে কেন বাধ্য করা হচ্ছে যে তারা ফ্যামিলি থেকে যাদের সামর্থ্য আছে তারা বাড়ি থেকে নিতে? সরকারের কি এত দেউলিয়াত্ব তৈরি হয়েছে? একটি রিক্সাওয়ালা ছেলে মারা যাচ্ছে, একটি বড় লোকের ছেলে মারা যাচ্ছে, গুলি তো সবাই খেয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ন্যূনতম সবারই সামর্থ্য আছে তাদের চিকিৎসা বহন করার, কিন্তু তাদের উপর কেন যাবে? তাদের উপর প্রেশারটা যাবে কেন? তাদের অঙ্গহানি হয়েছে, এটা কি যথেষ্ট না? তারা গুলি খেয়েছে, এটা কি যথেষ্ট না? তারা আওয়ামী লীগের কোপ খেয়েছে, তাদের অঙ্গহানি হয়ে গেছে, কারো হাত নাই, কারো পা নাই, এটা কি যথেষ্ট না? তারা আবার কি সাফার করবে? তাদের কাছ থেকে আপনারা আর কি আত্মদান চান যে তারা ফ্যামিলি থেকে সম্পূর্ণ টানবে? এটা কিভাবে সম্ভব? আমি সকল ছাত্র নেতা যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, আমার দল এখন পর্যন্ত 17 বছর ধরে আমার দল বিরোধী দলে ছিল, এখনো বলতে গেলে আমরা বিরোধী দলে আছি, কিন্তু যারা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট, যারা নাগরিক কমিটির যারা মানে মানসিকভাবে ভারসাম্যহীন যারা ক্ষমতাতে আছেন, এদেরকেও বলতে চাই, কিংবা বৈষম্য বিরোধীতে যারা আছেন তাদেরকেও বলতে চাই, যারা সরকারের ডাইরেক্ট উপদেষ্টা হিসেবে আছে তাদেরকেও বলতে চাই, হুঁশিয়ার করতে চাই, কমপক্ষে যাদের কারণে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে যাচ্ছেন, যাদের কারণে আপনারা ক্ষমতাতে বসে আছেন, যাদের কারণে আপনারা ভবিষ্যতে ক্ষমতাতে যাওয়ার কথা চিন্তা করছেন, তাদের দিকে একটু তাকান। ধন্যবাদ। আমরা আমাদের শেষ বক্তা এবার একটু ইভান ভাইয়ের কাছে যাব। ইভান ভাইকে দিয়ে আমাদের আচ্ছা, আজকে আমি মনে হয় ভাইয়ার প্রথম আমাকে যেটা আচ্ছা। বলেছিলেন যে কম্বল দেওয়ার ব্যাপারটা, ওইটার ব্যাপারে আমি একটু যুক্ত করতে চাই। তো এখানে ভাইয়া বললেন যে ওই যে হেলিকপ্টারের যে বিষয়টা, তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে হেলিকপ্টার একজন উপদেষ্টা, বা উপদেষ্টা তো আসলে আমরা বলছি, কিন্তু তিনি তো আসলে মন্ত্রী, এবং শুধুমাত্র একটি মন্ত্রণালয় না, অনেকগুলো মন্ত্রণালয়ের মন্ত্রী, তো ওনার ব্যস্ততা থাকবে, এটা স্বাভাবিক। তো ব্যস্ততার কারণে তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে আপনি যেটা উল্লেখ করলেন যে কম্বল দেওয়া, হ্যাঁ এটা আমি শুনেছি। আমি তার হেলিকপ্টার ব্যবহার করার পক্ষে কথা বলেছি, কিন্তু ওই শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য যে তিনি পঞ্চগড়ে বা আহ, ওই দূরের এলাকায় হেলিকপ্টার নিয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য, এটার আমি কখনোই পক্ষে না। কারণ কম্বল দেওয়ার জন্য একজন মন্ত্রীর যেতে হয় না, শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য একজন মন্ত্রীর যেতে হয় না। আর এটা একটা আহ, খুব সুন্দর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আহ এই গত বছর যখন নির্বাচন নামে একটা নাটক মঞ্চায়িত করা হলো আমাদের সামনে, আর শেখ হাসিনার রেজিমে শেষ নির্বাচন তার, তো তখন কিন্তু আমরা দেখেছিলাম সেই নির্বাচনের ঠিক 1 থেকে 2 মাস আগে, আমি যদি ভুল না করে থাকি, 1 থেকে 2 মাস আগে তারা একটি অনুষ্ঠান করলো, যেটার মাধ্যমে আসলে বিভিন্ন প্রজেক্টের শেখ হাসিনা যে বিভিন্ন মেগা প্রজেক্ট করছে, অনেক কিছু করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, সেটা আসলে মানুষকে জানান দেওয়ার জন্য তিনি অনেক প্রকল্পের উদ্বোধন করলো, এবং অনেক প্রকল্প হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। তিনি ওই সময় অনলাইনে করলো, এবং অনলাইনে অফলাইনে মিলে তিনি একটা অনুষ্ঠান করলেন। তো সেই অনুষ্ঠানে আমার স্পষ্ট মনে আছে, তিনি 147 কিংবা 150 এরকম কিছু ব্রিজ ব্রিজ মানে ব্রিজ না, কালভার্ট। কালভার্ট আমরা গ্রামে গেলে দেখতে পাবো, বিল অঞ্চলে বা খুব নিচু অঞ্চলে রাস্তার মাঝখানে একটু উঁচু করে খুবই ছোট এক কালভার্ট তৈরি করা হয়। সেই কালভার্ট এবং ছোট ছোট কিছু ব্রিজ, এগুলো 100-র মতো বা আরো সামথিং কিছু বেশি, এটা যুক্ত করে সেটা উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানে এখানে তার উদ্দেশ্যটা বুঝতে হবে। তার উদ্দেশ্যটা হচ্ছে
কি হচ্ছে সেটা না, তার উদ্দেশ্য হচ্ছে সে যে অনেক কিছু করছে সেটা দেখানো, নির্বাচনের আগে মানুষকে দেখানো যে শেখ হাসিনা অনেক কিছু করছে। তো এখানে ওই যে ব্রিজগুলোর কথা বললাম, সেই ব্রিজগুলো আসলে ওই উদ্বোধন করতে শেখ হাসিনা উদ্বোধন করেছে। তো আপনি গিয়ে দেখতে পারবেন যে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ওই এলাকার ইউনিয়ন পরিষদের কোন একটা ওয়ার্ডের মেম্বার। কোন একটা ওয়ার্ডের মেম্বার যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেটার উদ্বোধন করে শেখ হাসিনা। মানে এটা মেম্বারদের কাজ, সেটা উদ্বোধন করছে শেখ হাসিনা। তো ব্যাপারটা আসলে এরকম যে আমরা যতই বলি তারাও তো আসলে নিজেদেরকে একটু পরিচিত করতে চাচ্ছে আমাদের সোসাইটিতে। তো সেই জন্য হয়তো তারা ওই হেলিকপ্টার ব্যবহার করে এই শোডাউনের যে রাজনীতি বা গুর্জর রাজনীতির যে ব্যাপারটা, সেটা তারা একটু প্র্যাকটিস করছে, এটা অস্বীকার করা যাবে না। তবে আমার বক্তব্য ছিল যে একজন মন্ত্রী তিনি তার কর্মক্ষেত্রের কারণে, তার ব্যস্ততার কারণে তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। কিন্তু আমি কখনোই ওই যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য বা ছোট ছোট কাজের জন্য, এই যে এসব কাজের জন্য তিনি হেলিকপ্টার ব্যবহার করবেন, এটার পক্ষপাতী আমি নই। ধন্যবাদ। এবারে আমরা আমাদের শেষ বক্তার কাছে যাব, ইভান ভাইয়া। ইভান ভাইয়া, আপনি কি আছেন? আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? যদি আপনি মাইকটা অন করতেন। খুব সম্ভবত কোনো কি বলবো, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ইভান ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, বা কোনো কারণে উনি কথা বলতে পারছেন না হয়তো। তো আজকের প্রোগ্রাম আমাদের করার উদ্দেশ্য একটাই ছিল, যাতে করে আমরা এই আহত ছাত্র জনতার সুচিকিৎসার জন্য আমাদের নিজেদের আওয়াজ উঠাতে পারি। তো আমরা জানি এটার প্রধান কারণ হচ্ছে আমাদের, আনফরচুনেটলি, আমাদের প্রশাসনিক ব্যর্থতা। এবং এই প্রশাসনিক ব্যর্থতা এখনো আমরা সলিউশনের মাধ্যমে আনতে পারি, এখনো আমরা চেষ্টা করতে পারি তাদেরকে বাঁচানোর। আর এই যে সুচিকিৎসার বিলম্বের ঘটনা আমাদের সামনে, আহ জি 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 বলেন। হ্যাঁ, এখানে এখানে আমরা এখন যেটা করতে পারি, জুলাই অভ্যুত্থানে অনেকেরই যাদের গুলি লেগেছিল তাদের অনেকের, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা তো করেছেন, আবার যাদের গুলি লেগেছিল অনেকেই মোটামুটি ভালো হয়েছেন। কিন্তু আমি এমন ব্যক্তিগতভাবে এমন অনেককে চিনি, পাড্ডা এবং যাত্রাবাড়ি মিলিয়ে, আশেপাশের হটস্পট গুলো মিলিয়ে, তারা হচ্ছে আন্দোলনে ছিল এবং তারা পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ যিনি ওই পরিবারটাকে চালাতো। তো তারা এখন আসলে পুরোপুরি পারিবারিক ভাবে ধ্বংসের পথে, পারিবারিক ভাবে। আমি যারা হচ্ছে ঢাকা ছেড়ে তাদের নিজের গ্রামে ফিরে গেছে, মানে তাদের ঢাকাতে আসলে সার্ভাইভ করতে পারছে না। তো এই জায়গায় আসলে আমাদের আহ, যাদের চিকিৎসা এখনো প্রয়োজন, তাদের তো আসলে চিকিৎসা করা খুব জরুরি, তাদের চিকিৎসা করতে হবে। এর বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ বা এই একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই পঙ্গুত্ব বরণ করেছে, বা পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ যারা আসলে আহ আহত হয়েছে, কর্মক্ষমতা হারিয়েছে, তাদেরকে পুনর্বাসন করা। তাদের পুনর্বাসন করা, ওই চিকিৎসা যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই তাদের বাঁচিয়ে রেখে মেরে ফেলার মতো বিষয় হচ্ছে তাদের যদি এখন কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয় বা তাদের পুনর্বাসন করা না হয়। আমরা তাদেরকে চিকিৎসা দিলাম, কিন্তু চিকিৎসা দেওয়ার পরে সে কি করলো, সে আসলে তো তার সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করার মতো কিছু তার রাখলাম না। হাতকে ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বা পা কেটে ফেলতে হয়েছে। তো সে তো আসলে এই ঢাকায় সার্ভাইভ করতে পারে, শুধু ঢাকা কেন, সে কোথাও সার্ভাইভ করতে পারছে না। তো তার তার জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করা, এটাও একটা দিক হতে পারে আজকের আলোচনার। আচ্ছা, অনেক ধন্যবাদ মোল্লাজেদ ভাইয়া এবং তাহসিন ভাইয়াকে। আমরা আসুন সবাই একত্রিত হয়ে একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনের পথে কাজ করি এবং এই আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থা দেওয়ার চেষ্টা এখনো করে যাই। কারণ এটা আমাদের ভবিষ্যতের প্রতি দিক নির্দেশনাও দেয় যে আমরা কিভাবে আমাদের এই দেশকে গঠন করব এবং দেশের সমস্যাগুলো সমাধানে একসাথে এগিয়ে আসব। কারণ আমরা জানি সুচিকিৎসা প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার, এবং কোনো ধরনের অন্যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্পর্শ করবে না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও সবার মতো জোর গলায় বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।